আপনারা কি খেয়াল করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা? মানে আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন, আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আর 10 জন মানুষের মতোই মানুষ হব, আমাকে লাইনে দাঁড়িয়ে এই রেশনটা সংগ্রহ করতে হবে, অথবা সিনেমার টিকিট, আমাকে খেলার মাঠে ঢুকতে হলে লাইন অনুসরণ করতে হবে, আমাকে চাকরি পেতে হলে 2 লাখ লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, আমি কোনো স্পেশাল লোক না, আমার বাড়ি আগে গোপালগঞ্জ এখন চট্টগ্রাম, ঘটনাটা এরকম না। আসলে গণতন্ত্র মানলে আমাদের তো মানতে হবে আমি সংখ্যার সবচেয়ে বেশি বলে আমার কথা সব মানুষ শুনবে, ব্যাপারটা এরকম না। আমরা গণতন্ত্র মানলে আমাদের মানতে হবে যে আমরা যারা গণ আছি, উনি প্রধানমন্ত্রী হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা যেই হোক, তিনি আর আমি জনাব আব্দুল কুদ্দুস সবার অধিকার সমান। এটাই হচ্ছে গণতন্ত্র। ব্যবহারিক মডেলের কথা বলতেছিলাম। এখন আসল প্রশ্নটা হচ্ছে এই গণতন্ত্রটা মেনে নেওয়ার অবস্থায় আমরা আছি? আমরা তো আসলে গণতন্ত্র চাই আমাদের সুবিধার জন্য। আমরা গণতন্ত্র চাই আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আরেকটু খারাপ পজিশনে দেখতে পারার জন্য। মানে গণতন্ত্র মানে আমাদের কাছে আমরা যে বেশি সমান। অরওয়েল বলছিল না, somebody is more equal। আমরা গণতন্ত্রের ক্ষেত্রে আমরা নিজেরাই দেখি যে আমরা more equal। এইটা যতদিন পর্যন্ত আমরা দেখবো ততদিন গণতন্ত্রকে আসা সম্ভব। আমরা যতক্ষণ পর্যন্ত উই আর দে করতে থাকবো ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র আসা সম্ভব। এখন আসল প্রশ্নটার মধ্যে আসেন যে গণতন্ত্রের কি অবস্থা আমরা করেছি, কিসে পরিণত করেছি, গণতন্ত্রের ব্যবহার ফুরানোর পর কি হবে যখন এর ভেতরটা ঝাঁঝরা হতে হতে অর্থহীন হয়ে পড়বে আর এর সমস্ত সংগঠনগুলি রূপ বদলে ভয়ঙ্কর হয়ে পড়বে। কি পরিণাম ডেকে আনবে গণতন্ত্র আর মুক্ত বাজারের দ্রবণে রূপান্তরিত হওয়া এই লুটেরা অবয়ব যার কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ মুনাফা আদায়ের ধারণা। এই প্রক্রিয়া কি উল্টে দেওয়া সম্ভব, আবার আগের মতন হওয়া সম্ভব? বলছিলেন অরুন্ধতী রায়। আমি ব্যাপারটাকে দেখি, দেখেন, আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাইলে আমার যে ভাই আজকে কোনো অপরাধ করে থানায় ধরা পড়লো তাকে ছেড়ে দেওয়ার জন্য, তার উপর যাতে কোনো আইনি প্রভাব না আসে, মানে সেইটার জন্য আমি একটা এমপি সাহেবকে ফোন করে বলবো যে আপনি ফোন করেন, তাকে ছেড়ে দিতে বলেন। বিকজ আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামায়াত করি, জাতীয় পার্টি করি, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি। আপনার মনে রাখতে হবে যখন এটার মধ্যে গণতন্ত্র আসবে তখন কিন্তু এইটা আর সম্ভব হবে না। আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি আমার ক্ষমতা, মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম, সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে। বগুড়ায় কোনো স্টেডিয়াম থাকবে না, এইটাকে যদি আমরা গণতন্ত্র মনে করি, আপনারা কিন্তু মানে আবারও একই চক্করে পড়তে যাচ্ছে। কিছুদিন আগে মানে সাংবাদিক মনোজ দে তার ফেসবুক স্ট্যাটাসে দুঃখ করে বলেছিলেন, উপমহাদেশের রাষ্ট্র শাসন কাঠামোতে ন্যায়বোধ নাই, যা আছে সেটা হলো জবরদস্তি। এখানে নাগরিক নাই, আছে ধর্ম রাজনীতিতে বিশ্বাসী গোত্র সমাজ। আজকে তারিখ 15 নভেম্বর 2024, হাসিনা পালানোর 100 দিন। মাত্র একদিন আগে মারা গেলেন আব্দুল্লাহ, তিনি গুলি খেয়েছিলেন মাথায় 5 আগস্ট। 100 দিন আগের ক্ষত আমরা এখনো বহন করে চলেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহু মানুষ, দিনে দিনে তাদের প্রতি সরকারের অমনোযোগের ক্ষতটাও বাড়ছে। শহীদ সৈকতের বড় বোন সাবরিনা শ্রাবন্তী কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেই দিনই প্রখর রোদ ওঠে আম্মু আমারে মনে করায় দেয় ভাইয়ের রক্তমাখা কাপড়গুলি রোদে দিতে হবে। আমিও বাধ্য বের মতো রোদে দিয়ে আসি, অনেক গন্ধ আসে কাপড়গুলো থেকে, গা গুলানো গন্ধ। তারপরও নিজ হাতে ধরে মেলে দিয়ে আসি, সেগুলো এত আপন লাগে, গা গুলানো গন্ধটা, মনে হয় থাক আমার ভাইয়েরই তো রক্ত। এমন দিন আসবে জীবনে কখনো ভেবেছিলাম? সরকারের যার সাথেই কথা বলি তার অসীম ব্যস্ততা, খাওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, শুধু কাজ আর কাজ। কি কাজ? আগামাতা তো কিছুই বুঝি না, সারাক্ষণ খালি সংস্কার করতেছে। এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কি চাই, আমরা কি গণতন্ত্র চাই, তার মানেটা কি বুঝি। যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর যার মূল্যক তার নিয়মে দেশ চলতেছে। গণতান্ত্রিক মনোভাব আছে আমাদের? সবসময় তকে থাকি কোন রাস্তায় পাশের লোকটারে ঠকায় নিজের কাজ হাসিল করতে পারি। আমাদের জাতীয় ফল যে কাঁঠাল, সেটা তো আর এমনি না। অন্যের মাথায় কাঁঠাল ভাঙার কাজটা ভালোই শেখা আছে আমাদের। একটা ঠিকঠাক গণতান্ত্রিক নিয়মে ঢুকতে হলে এক ধরনের স্থিতিশীলতা লাগে। সেটা সংবিধান সংস্কার আসবে না। কারো মাথায় শুধু সংবিধান সংস্কার করাটা ঢুকছে, তাদের আমি মনে করাই দেই আমাদের সংবিধানটাকে আরো মোটা করেন, আরো পোক্ত করেন। কারো মাথায় ফিক্কা মেরে অজ্ঞান করার কাজে সেটা লাগতে পারে, আর কোনো কাজে লাগবে কিনা আমি জানি না। এটা খুব ভালো সংবিধান থাকলে বা আপনাদের প্রেসক্রাইব করা একদম সংস্কার করা একটা গোছানো সংস্কার থাকলে যে শেখ হাসিনা অনেক বড় স্বৈরাচার হয়ে উঠতেন না। ব্যাপারটা কি এরকম? খালি একটা সংবিধানের জন্য তিনি এরকম হয়ে গেছেন? প্রায়োরিটি বুঝতে শিখেন। হ্যাঁ, উপদেশটা কুল। আর কত পুতুল নাচ নাচবেন? এই যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হলো, কি লাভ হলো তাতে? 5 বছর, মুনতাহা বয়স 5 বছর ছিল, বাঁচাইতে পারছেন তারা? এটা একটা সুরাহা করতে পারছেন? ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে হাত কাটা মাথা কাটা যে তরুণীর লাশ পাওয়া গেছে,
এরকম নৃশংসই কি ছিলাম আমরা? প্রথমে সবার ধারণা ছিল লাশটা হয়তো কোনো ছাত্রীর, পরে যখন জানা গেল একজন গার্মেন্ট কর্মীর লাশ, তখন আমাদের হাহাকার থেমে গেল। মানে আমরা তো মোর ইকুয়াল, তাই না? মোর ইকুয়াল। আমরা কেন গরিব মানুষের, শ্রমিকের মৃত্যু নিয়ে উদাসীন? আমরা বরং লুনারুজদি প্রশ্ন করতেছি না আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে উদাসীন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে ভাববো? কোনোদিন ভাবছি? যেইটা আমাদের গায়ের উপর আইসা না পড়ে সেটাতে আমরা থাকি? আমরা চিন্তা করি এটা নিয়ে? করছি কোন সময়? জানি না। ঢাকার সাভারের আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন চম্পা খাতুন। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের সময় 23 অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত হন চম্পা। চিকিৎসাধীন অবস্থায় 27 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পুলিশ যেইভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল মানুষের উপর, এখনো একই ঘটনা আবার ঘটল। কবি আন্দালিবের কবিতার কয়েকটা লাইন শোনেন। বৃক্ষের কন্দর থেকে সারা রাত ছড়িয়ে পড়ছে অসংখ্য কূটাভাস। ডিফেক্টো নেতার হাসি থেকে থেকে বীত স্পৃহ করছে আমাদের। আমরা ভাবছি এগোতে হবে, হাহাকারই আমাদের প্রধান জ্বালানি। একদম ফাটা পোস্টার নিকলা হিরোর মতো করে এবার ডিফেক্টো থেকে সত্যিকারের নেতা হয়ে দেখান দেখি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম তারা বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে, কেউ আর চুরি চামারি করবে না, কাজে ফাঁকি দিবে না, অন্যের ঘাড় মোটকাবে না। কিন্তু আমাদেরকে তো গুপি গায়েন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই। দিছে নাকি বর? দেয় নাই তো। আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না। প্রতিটা পদক্ষেপ নিতে হয়, প্রতিটা সিঁড়ি উঠতে হয়। যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা 1 বছরে তো দূরের কথা, 1 প্রজন্ম শেষ হবে না। কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার। সেটা কি এত সহজ? কিন্তু এইটাও বলবো যে ইউনূস সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম। ওবামার আমলে ডেমোক্রেট আর রিপাবলিকানদের নিয়ে একটা জোক আছে। এক মহিলা হট এয়ার এই বেলুনে চড়ে আকাশে ভাসতে ভাসতে হঠাৎ বুঝতে পারলো সে হারায়। তখন নিচের দিকে নামতে নামতে দেখে সে নৌকায় একজন লোক বসে আছে। সে চিৎকার করে জানতে চাইলো, ও ভাই শুনছেন? ও ভাই শুনতেছেন? আমি তো আমার দোস্তের বলছিলাম 1 ঘন্টার মধ্যে দেখা করব, কিন্তু এখন তো বুঝতেই পারছি না যে আমি কই আছি। লোকটার সাথে জিপিএস ছিল, মানে সেখানে এসে দেখে থেকে বলল, আপনি আছেন একটা হট এয়ার বেলুনে মাটি থেকে 30 ফুট উপরে আর সমুদ্র তল থেকে 2346 ফিট উপরে। আপনি আছেন 31 ডিগ্রিতে, যা উত্তর ল্যাটিটিউড থেকে 14.7 ডিগ্রিতে আর পশ্চিম ল্যাটিটিউড থেকে 49.9 ডিগ্রিতে। মহিলা জানতে চাইলো, আপনি নিশ্চয়ই একজন ডেমোক্রেট? হ্যাঁ। তো কেমনি বুঝলেন বলেন তো? মহিলা উত্তরে বললো, আপনি যা কিছু আমাকে বললেন ওইসব টেকনিক্যালি ঠিক হলো, এই তথ্য দিয়ে আমি কি করব জানি না, আর সত্যি কথা হলো এতে আমার কোনো সাহায্য হয় নাই। এবার লোকটা এসে জবাব দিল, আপনি নিশ্চয়ই রিপাবলিকান। ওমা, এটাই বা কে বুঝলেন? আপনি কই আছেন বা কোথায় আছেন জানেন না, এক গাদা গরম বাতাসের উপরে উঠে আছেন। এমন এক প্রমিস করেছেন যেটা কিভাবে রাখবেন সেটা জানেন না, আর আপনি আশা করেন আমি আপনার সমস্যার সমাধান করে দেব। আমাদের দেখা হওয়ার সময় যে অবস্থায় ছিলেন এখন আপনি ঠিক অবস্থায় আছেন, কিন্তু হঠাৎ সব আমার দোষ হয়ে গেল। একটু কি মিলল? আরো হাজার হাজার প্রশ্ন আমাদের মনে কিলবিল করছে। যেমন 25 আগস্ট গাজী টাওয়ার্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছিল। বিবিসি বলছে 184 জন নিখোঁজ, তারা নাকি লুটপাট করতে গিয়ে পুড়ে মরেছে, কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন? কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল? সেনাবাহিনী না তো? অথবা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি 71-এ জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই, তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন, আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। মানে এটা হচ্ছে শফিক সাহেবের কথা। এরকম আরো বহু চিন্তা নিয়ে বা চিন্তার বুদবুদ নিয়ে বা প্রায় চিন্তা নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর যাই, সবাই ভালো থাকবেন।